আজকে আমরা পড়তে যাচ্ছি রবীন্দ্রনাথ ট্যাগর। তিনি একটা এসে লিখেছিলেন। সেটা হচ্ছে যে তিনি কেন নাইট উপাধি বর্জন করেছিলেন। তিনি রিজেক্ট করেছিলেন সেই নাইট উপাধিটা। যদিও তিনি তার কোনো লেখার স্বীকৃতি স্বরূপ হি গট ইট ফ্রম দ্য ব্রিটিশ রুলার থেকে পেয়েছিলেন। তো এটা কেন তিনি এই নাইটহুডটা রিজেক্ট করেছিলেন? হোয়াই ডিড রবীন্দ্রনাথ ট্যাগর রিজেক্ট দ্য নাইটহুড? কেন এই রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুডটাকে তিনি রিজেক্ট করেছেন, সেই প্রশ্নের উত্তরটা আমরা আজকে করতে যাব। অথবা লেখা আছে যে অর এনি অ্যান্সার, মানে অ্যান্সার টু এনি কোয়েশ্চেন ফ্রম দ্য এসে। যে কোনো প্রশ্নের উত্তরই এই উত্তরটা তোমাকে কাভার করবে। কেন? কারণ আমরা যদি দেখি যে ওনার যে লেটারটা তিনি লিখেছিলেন এই নাইটহুড কে তিনি রিজেক্ট করে, অথবা ক্যান্সেল করে, সেটা তিনি, অথবা হচ্ছে রিনাউন্সিং। রিনাউন্সিং মানে গেইভ অফ, আমরা যদি বলি সেটা করে যে লেটারটা লিখেছিলেন সেটাও অনেক ছোট লেটার। সুতরাং সেই লেটার থেকে যে অংশটুকু, যে উত্তরটুকু আমরা করেছি সেটা অনেক এনাফ যে কোনো উত্তরের জন্য। তো চলো আজকে আমরা প্রথম ইন্ট্রোডাক্টরি প্যারাতে যাই। ইন্ট্রোডাক্টরি প্যারাতে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট অ্যান্ড রাইটার হু রিসিভড দ্য নাইটহুড ফ্রম ব্রিটিশ কিং ইন 1915। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1915 সালে, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন বিখ্যাত লেখক, কবি, যিনি 1915 সালে নাইটহুডটা, ওই উপাধিটা তিনি পেয়েছিলেন ব্রিটিশ কিং থেকে। হ্যাঁ, কিন্তু তিনি আগেই পেয়েছিলেন। হাউএভার, কিন্তু রিনাউন্সড মানে হচ্ছে হি গেইভ আপ। তিনি পরিত্যাগ করেছিলেন হিজ টাইটেল। তিনি এই নাইটহুডের টাইটেলটা তিনি পরিত্যাগ করেছিলেন ইন 1919 সালে, আফটার দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে তিনি সাধারণ ভারতীয় মানুষের আহ তোমার হচ্ছে যে তাদের পক্ষে সমর্থন নিয়ে তিনি ইংরেজদের দেওয়া সেই পদবি, নাইটহুড বা স্যার পদবি, সেটা তিনি প্রত্যাখ্যান করেন। যেখানে এজন্য বলছে হয়ার, যেখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা যেখানে হয়েছিল, সেখানে হান্ড্রেডস অফ আনআর্মড ইন্ডিয়ানস, শত শত ইন্ডিয়ান নিরস্ত্র মানুষেরকে হত্যা করে ব্রিটিশ সেনাবাহিনী বা ব্রিটিশদের বাহিনী। মেনি রিজনস, অনেক কারণ, ওয়ার্ড কাজ করেছিল বিহাইন্ড ট্যাগোরস রিজেকশন অফ নাইটহুড। এই নাইটহুড ছেড়ে দেওয়া পিছনে অনেকগুলো কারণ কাজ করেছিল। তো আমরা এখন, এটা হলো আমাদের ইন্ট্রোডাক্টরি প্যারা, আমরা এখন কারণগুলো ব্যাখ্যা করব। ওয়ান অফ দ্য মেইন রিজনস, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো রবীন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ওয়াজ shocked and outraged by the brutality of British government in Punjab. জালিয়ানওয়ালাবাগ জায়গাটা হচ্ছে তোমার পাঞ্জাবের যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, প্রতিনিধি ছিল, তাদের ব্রুটালিটি, তাদের নিষ্ঠুরতায় রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ শক। রবীন্দ্রনাথ ট্যাগর খুব ব্যথা পেয়েছিলেন এবং ক্ষুব্ধ ছিলেন। তিনি বলেছিলেন ইন হিজ লেটার, তার চিঠিতে, যে দ্য গভর্নমেন্টস বিহেভিয়ার, মানে সরকারের এই আচরণ, গভর্নমেন্টস বিহেভিয়ার, স্যার আমি খাবো না, গভর্নমেন্টস বিহেভিয়ার, সরকারের আচরণ, হ্যাজ শোন আস, আমাদেরকে দেখিয়েছে, হাউ পাওয়ারলেস, কতটা আমরা হচ্ছে কতটা হচ্ছে যে যে অবলা, হ্যাঁ, কতটা একেবারেই বলা যায়, যেটা যে আঘাত করা যায় এমন আমরা হয়ে গেছি অ্যাজ ব্রিটিশ সাবজেক্টস ইন ইন্ডিয়া। মানে হচ্ছে ব্রিটিশ সাবজেক্ট অর্থ হচ্ছে ইন্ডিয়াতে ব্রিটিশদের প্রজা হিসেবে, সাবজেক্ট মানে হচ্ছে প্রজা, ব্রিটিশদের প্রজা হিসেবে আমরা কতটা একেবারে পাওয়ারলেস, এই সরকারের এই আচরণ দেখে বুঝতে পারছি যে জালিয়ানওয়ালাবাগ একটি জায়গায় যখন আমাদের ইন্ডিয়ানরা তোমার একটা প্রতিবাদ করতেছিল, সেই প্রতিবাদে যেটা হয়েছে সেটা হয়েছে যে প্রতিবাদে ব্রিটিশ সরকার সেখানে নিরস্ত্র মানুষের উপরে গুলি বর্ষণ করে এবং এতে করে প্রায় শত শত মানুষ মারা যায়। তখন এটারই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন
যে আমরা কতটা অসহায় যে আমাদেরকে এইভাবে মেরে ফেললো। এরপরে হচ্ছে হি অলসো সেইড, তিনি আরো বললেন দ্যাট যে পানিশমেন্টস ইনফ্লিক্টেড অন দা পিপল, মানুষের উপরে যে যে পানিশমেন্টটা অর্পণ করেছিল, ইনফ্লিক্টেড মানে হচ্ছে যে তাদের উপর অর্পণ করেছিল, উইদাউট প্যারালাল, সেটা উইদাউট প্যারালাল ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজড গভর্নমেন্টস, মানে হচ্ছে যে এটা হিস্ট্রি অফ সিভিলাইজড গভর্নমেন্টস। এখন প্রশ্ন হচ্ছে সিভিলাইজড গভর্নমেন্ট মানে হচ্ছে সভ্য সরকার, পৃথিবীর কোন সভ্য সরকারের ইতিহাসে এইরকম নৃশংসতা পাওয়া যাবে না। এই উইদাউট প্যারালাল মানে হচ্ছে এর সমকক্ষ কিছুই নেই ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজড গভর্নমেন্টস, সভ্য ইতিহাসে সভ্য সরকারে এইরকম নৃশংস ঘটনার সমসাময়িক বা হচ্ছে যে এরকম সমান ঘটনা আর কোথাও পাওয়া যায় না। যাই হোক, এরপরে আচ্ছা, আহ এরপর সেকেন্ড আমি একটু একটু নিচের প্যারাতে নিয়ে গেলাম। দেখো এরপর সেকেন্ড রিজন যেটা, ট্যাগর গেভ আপ হিজ টাইটেল। ট্যাগর তার এই টাইটেলটা, টাইটেল মানে টাইটেল তো বুঝোই, নাইটহুড, এটা কিন্তু একটা টাইটেল, উপাধি, পদবি। এই ট্যাগর গেভ আপ হিজ টাইটেল, ট্যাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এই টাইটেলটা বিসর্জন দিয়েছিলেন বা পরিত্যাগ করেছিলেন, বিকজ, কারণ, হি ফেল্ড, তিনি অনুধাবন করেছিলেন, দ্য ব্রিটিশ রুলাররা সিটেড অ্যান্ড ইনসাল্টেড হিম, তাকে সিটেড মানে হচ্ছে তার সাথে প্রতারণা করেছিল এবং তাকে অপমান করেছিল। মানে হচ্ছে যে আপনি আমাকে নাইটহুড উপাধি দিবেন আর আমার মানুষদেরকে নৃশংসভাবে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করবেন, সেটা তো আমাকে ইনসাল্ট করার মতো। এই কারণেই তিনি এটা গেভ আপ হিজ টাইটেল। দে ডিডন্ট কেয়ার, তারা, দে বলতে বুঝিয়েছে তোমার এই ব্রিটিশ সরকার, ব্রিটিশ সরকার, দে ডিডন্ট কেয়ার, ব্রিটিশ সরকার তারা কোন রকমের কেয়ারই করতো না, অ্যাবাউট দ্য পেইন অ্যান্ড অ্যাঙ্গার অফ ইন্ডিয়ান পিপল, অ্যাবাউট দ্য পেইন অ্যান্ড অ্যাঙ্গার অফ ইন্ডিয়ান পিপল, অর্থ হচ্ছে ব্রিটিশ সরকার ইন্ডিয়ান মানুষদের তোমার ব্যথা কিংবা ক্রোধ কিংবা ইন্ডিয়ান মানুষের ক্ষোভ, এগুলো তারা পাত্তাই দিত না। হি রোড, তিনি লিখেছিলেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হি রোট ইন হিজ লেটার, রবীন্দ্রনাথ ঠাকুর তার এই চিঠিতে লিখেছিলেন দ্যাট যে দ্য রুলার্স ইগনোরড দ্য ওয়াইড স্প্রেড সাফারিংস অ্যান্ড আউটরেজেস অফ দ্য পিপল। রুলার ইগনোরড মানে হচ্ছে যে আমাদের এই দা রুলার্স মানে ব্রিটিশ যে রুলার্স, ব্রিটিশদের প্রতিনিধি যারা পাঞ্জাবে ছিল বা পুরো ইন্ডিয়াতে ছিল, তারা ইগনোরড মানে তারা হচ্ছে যে মনোযোগ দিত না, দ্য ওয়াইড স্প্রেড সাফারিং মানে হচ্ছে সেই একবার কমন কিংবা হচ্ছে যে সব জায়গায় যে যেই যেভাবে মানুষ ভুগতেছিল সেটা, এবং আউটরেজ অফ দ্য পিপল, এবং মানুষদের যে রাগ বা ক্ষোভ, এগুলোকে তারা পাত্তাই দেয়নি এবং তারা এটা মনোযোগ দিত না। এছাড়াও হি রোড, আমাদের এই কথাগুলো আসলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রিটিশ রুলারের প্রতি চিঠি লিখে তিনি তার নাইটহুডটা বর্জন করেন এবং কারণগুলো তিনি এক এক করে বর্ণনা করেন। এই জন্য বারবার আসতেছে, যেমন তিনি আরো লিখেছিলেন যে দ্য রুলার্স মাইট বি হ্যাপি উইথ দ্যামসেলস ফর টিচিং দ্য পিপলস এ লেসন, মানে হচ্ছে রুলার্স মাইট বি হ্যাপি, এবং রুলাররা আমাদের এই জালিয়ানওয়ালাবাগ মানুষদেরকে হত্যা করে, দে মাইট বি হ্যাপি, তারা মনে হয় আরো সুখী হয়েছে, উইথ দ্যামসেলস মানে তারা নিজেরা আরো মনে করেছে যে না, হ্যাঁ আমরা খুব ভালো কাজ করেছি, ফর টিচিং দ্য পিপল এ লেসন, মানুষদেরকে এভাবে হত্যা করে একেবারে ভয় ধরিয়ে দিয়েছি। এটাও তারা হয়তো মনে করতে পারে রুলাররা, যে দ্যাট দে থট ওয়াজ গড, হ্যাঁ তারা যেটা ভেবেছিল সেটা হয়তো ভালো, এটা হয়তো তারা ভাবতে পারে যে তাদের ডিসিশনটা হচ্ছে সময়োপযোগী। এরপর ট্যাগর অলসো ব্লেমড, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দোষারোপ করেছিলেন অ্যাংলো ইন্ডিয়ান পেপার্স, মানে তৎকালীন ইন্ডিয়াতে যেসব পত্রিকা, ইংল্যান্ডের পত্রিকা যেগুলো ইন্ডিয়াতে ছাপা হইতো, সেগুলো অ্যাংলো ইন্ডিয়ান পত্রিকাগুলোকে তিনি দোষারোপ করেছিলেন। কেন? তারা এই পত্রিকাগুলো মেড ফান, তারা মজা করেছিল, অফ দ্য পিপল সাফারিং ইন সাম কেসেস, মানুষ দুঃখ কষ্টে যখন জর্জরিত, মানুষের দুঃখগুলো নিয়ে কষ্টগুলো নিয়ে পত্রিকাওয়ালাগুলো যেসব কলাম লিখতো সেগুলোতে তারা ফান মানে হচ্ছে যে মজা করত।
দ্য নিউজ পেপার ডিড নট ফেস এনি কনসিকুয়েন্সেস ফ্রম দ্য অথরিটিস। এই পত্রিকাগুলো যখন এইভাবে মানুষদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে, সাধারণ মানুষদের কষ্টকে ব্যঙ্গ বিদ্রুপ করে লিখতো, তখন অথরিটি, সরকার থেকে কোনো রকমের প্রতিক্রিয়া তাদের প্রতি জানানো হয় নাই, তারাও ফেস করেনি, মানে সরকার তাদের পক্ষেই ছিল। থার্ড রিজন, ট্যাগর গেভ আপ হিজ টাইটেল। রবীন্দ্রনাথ ঠাকুর তার টাইটেলটা বিসর্জন দিয়েছিলেন কেন? বিকজ হি ওয়ান্টেড টু শো হিজ সাপোর্ট অ্যান্ড কেয়ার ফর হিজ ফেলো কান্ট্রিম্যান। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন টু শো হিজ সাপোর্ট, তিনি তার সমর্থন দেখাতে চেয়েছিলেন, অ্যান্ড কেয়ার ফর হিজ ফেলো কান্ট্রিম্যান, তার এই মানুষ, তার দেশের জনগণের প্রতি তিনি সহানুভূতি এবং সমর্থন দেখাতে চেয়েছিলেন। সেজন্যই তিনি এই টাইটেল গেভ আপ, মানে বিসর্জন দিলেন, বিসর্জন না, ত্যাগ করলেন। হু ওয়ার ইন পেইন আন্ডার দ্য ব্রিটিশ রুল, এই কান্ট্রিম্যানরা ব্রিটিশ রুলের অধীনে অত্যন্ত দুঃখের মধ্যে ছিল। হি সেইড, তিনি বললেন, ইন হিজ লেটার, তিনি তার লেখা, তার চিঠিতে আরো বলেছিলেন, that the honor he received made his shame more obvious in a humiliating situation. মানে হচ্ছে, he said in his letter, সে তার চিঠিতে বলেছিল that যে the honor he received, যে সম্মান তিনি রিসিভ করেছিলেন, হিজ হি রিসিভড হিজ, যে অনার তিনি রিসিভ করেছিলেন, দ্যাট মেড হিজ শেম মোর অবভিয়াস, সেটা সেটা আরো লজ্জাকর হয়েছিল কিভাবে? ইন দ্য হিউমিলিয়েটিং সিচুয়েশন, বর্তমানে ব্রিটিশ সরকার যেভাবে মানুষদেরকে হত্যা করেছে, সেই সিচুয়েশনে তার নাইট উপাধি তার এইভাবে রেখে দেওয়া, বা হচ্ছে তার সাথে এই টাইটেল পদবি গ্রহণ করা, বা গ্রহণ তো অলরেডি করেছিলেন আগেই, এটা রেখে দেওয়া বা এটা 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 বজায় রাখা, এটা আরো আরো লজ্জা তার জন্য। কারণ আপনি আমার মানুষদেরকে মেরেছেন, তাদের উপর নির্যাতন চালাবেন, আর আমি আপনাদের পদবিটা গ্রহণ, মানে নিজে ব্যবহার করব, সেটা আমার জন্য এবং দেশের জন্য, জাতির জন্য লজ্জার। হি অলসো সেড, তিনি আরো বলেছিলেন, হি হ্যাড টু স্পিক আপ ফর জাস্টিস অ্যান্ড ট্রুথ, তাকে কথা বলতেই হবে, বা বলতে হয়েছিল, বা বলতে হতো, জাস্টিস মানে ন্যায় বিচারের জন্য, অ্যান্ড ট্রুথ এবং সত্যের জন্য। হি অলসো উইজড, তিনি আরো বলেছিলেন, দ্যাট যে হিজ প্রোটেস্ট, তার এই প্রতিবাদ, উড মেক দ্য নেশনস মোরাল সেন্স, মানে নেশার একটি জাতির নৈতিকতাকে করবে, উড মানে করতো না, এখন তুমি বলতে পারো যে তিনি ওই সময় বলেছিলেন যে তার এই অবস্থান জাতির নৈতিক ভিত্তিকে কি করবে? আরো স্ট্রঙ্গার করবে, শক্তিশালী করবে। অ্যান্ড তার এই প্রোটেস্ট, তার এই প্রতিবাদ, উড এনকারেজ, এটা আরো উৎসাহ দিবে অন্যদেরকে, টু ফাইট দ্য ইনজাস্টিস, মানে এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য অনুপ্রেরণা যোগাবে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশেষে ট্যাগোরস লেটার, রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিঠি হ্যাড এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিয়ান্স ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অপিনিয়ন। আমরা যদি বলি যে ইন্ডিয়া যে স্বাধীন হয়েছে, সে স্বাধীনতার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিঠিরও কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল। সাধারণ মানুষ এতে অত্যন্ত প্রভাবিত হয়েছিল, এবং শুধু সাধারণ মানুষ না, সারা পৃথিবীর সমস্ত মানুষ তার এই চিঠির ব্যাপারটা মানুষ জানতো, এবং সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষই গ্রহণ করেছিল। It was widely circulated. It was widely circulated, মানে হচ্ছে সারা পৃথিবীতে প্রচারিত হয়েছিল, এবং এই চিঠিটা it was praised, এটা প্রশংসিত হয়েছিল by many prominent figures, অনেক বিখ্যাত ব্যক্তি তারা এই চিঠিকে প্রশংসা ভাসিয়েছিলেন। তারা হলেন such as মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, আলবার্ট আইনস্টাইন এবং রোল্যান্ড। তারা এই চিঠিকে অত্যন্ত প্রশংসা করেছিলেন। ইট অলসো ড্রিউ অ্যাটেনশন, এটা আরো মনোযোগ টেনেছিল, টু দ্য অ্যাট্রোসিটিস কমিটেড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া অ্যান্ড এক্সপোজড দ্য হিপোক্রেসি অ্যান্ড ডাবল স্ট্যান্ডার্ডস। বললো এই চিঠিটা এতদিন যখন সাধারণ মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছিল, যতটা না মনোযোগ আকর্ষণ করেছিল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিঠিটা সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছিল ব্রিটিশরা কতটা অ্যাট্রোসিটিস, তারা কতটা ক্রাইমস
কতটা অপরাধ সংগঠিত করেছিল, আরো এই চিঠি এক্সপোজড করেছিল। কি এক্সপোজড করেছিল? এক্সপোজ দ্য হিপোক্রেসি, মানে হচ্ছে যে জোচ্চুরি, অসততা এবং ডাবল স্ট্যান্ডার্ডস, দ্বিমুখিতা, দ্বিচারিতা অফ ব্রিটিশ রুলার্স, ব্রিটিশ রুলদের এই ব্যাড সাইড গুলো তুলে ধরেছিল। ট্যাগোরস লেটার ওয়াজ এ সিম্বল অফ দ্য গ্রোয়িং, এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিঠিটা ছিল একটি সংকেত, একটি প্রতীক অফ গ্রোয়িং ডিসকন্টেন্ট, মানে ক্রমবর্ধমান অসন্তুষ্টির একটি বহিঃপ্রকাশ, এবং রেসিস্ট্যান্স, প্রতিরোধের সিম্বল ছিল অ্যামং দ্য ইন্ডিয়ান মানুষের মাঝে এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ রুলের বিপক্ষে। যাই হোক, ইন কনক্লুশন, পরিশেষে ট্যাগোরস লেটারটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ডকুমেন্টস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়াস স্ট্রাগল ফর দ্য ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিয়ার স্বাধীনতার জন্য যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বড়, সবচেয়ে উল্লেখযোগ্য ডকুমেন্টস গুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি হচ্ছে তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য ডকুমেন্ট। ইট ইজ অলসো এ টেস্টামেন্ট। এটা 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 এছাড়াও এটা হচ্ছে একটা প্রমাণ টু ট্যাগোরস হিউম্যানিজম অ্যান্ড ইউনিভার্সালিজম। রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানবিকতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে সারা পৃথিবীর প্রতি তার যে ভালোবাসা, সাধারণ মানুষের প্রতি ভালোবাসার একটা প্রমাণ হচ্ছে এই টেস্টামেন্ট। তো অনেকে হয়তো বলবে যে এটা তো স্যার উনি শুধু জালিয়ানওয়ালাবাগ বা শুধু ইন্ডিয়ার পক্ষে লিখেছিলেন। তৎকালীন বাংলাদেশ এটাও কিন্তু ইন্ডিয়ার অংশই ছিল, পাকিস্তানও ইন্ডিয়ার অংশ ছিল। তো সেটার পরিপ্রেক্ষিতেই তো তিনি সমগ্র উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশের পক্ষ হয়ে তিনি এই ব্রিটিশদের বিরুদ্ধে এটা লিখেছিলেন। অনেকে যারা আমরা বলে থাকি যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি ব্রিটিশদের পক্ষ হয়ে সব সময় উনি ছিলেন, আসলে এটা দ্বারা প্রমাণ হয় না। তিনি তার লেখনী দিয়ে তিনি ব্রিটিশদের বিপক্ষে অবস্থান করেছেন, ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করেছিলেন। ট্যাগোরস লেটার, পরিশেষে বলতে হয় ট্যাগোরস এর চিঠি ইজ এ টাইমলেস এক্সপ্রেশন। এটা হচ্ছে সময়ে, মানে সময়ের অতীত, অথবা বলতে পারে যে সীমাহীন, অথবা বলতে পারে যেটাকে সময় দিয়ে বাঁধা যাবে না, এমন একটি এক্সপ্রেশন অফ হিজ লাভ ফর হিজ কান্ট্রি, তার দেশের প্রতি সীমাহীন ভালোবাসার একটি বহিঃপ্রকাশ, অ্যান্ড হিজ ভিশন ফর হিউম্যানিটি, এবং মানবতার প্রতি, মানবতার জন্য তার লক্ষ্য, তার সেই একটি পরিকল্পনা, অথবা হচ্ছে যে তার যে একটা ভিশন আছে সেটারই একটি বহিঃপ্রকাশ। এই হচ্ছে আমাদের কবিতাটা আমরা, সরি দুঃখিত, এটা হচ্ছে আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেটারের এই প্রশ্নের উত্তর। যে কোনো প্রশ্ন আসলেই আমরা এই উত্তরটা মোটামুটি দিলে এটা উত্তরটা হয়ে যাবে। আর এরপর প্রশ্নের আঙ্গিকে আমরা হয়তো এক লাইন দু লাইন প্রথম ইন্ট্রোডাক্টরি প্যারা এবং দ্বিতীয় প্যারাতে, লাস্ট প্যারাতে একটু এডিট করে নিলেই হয়ে যাবে। আর এটাই হচ্ছে যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির মূল বা সার বক্তব্য। তো আশা রাখি তোমরা এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। টেক্সটটুকু যদি আগে একটু পড়ে থাকো তাহলে সেটা আরো ভালো হবে প্রশ্নটা বুঝার জন্য।